is stranger than বাস্তব এমন এক জিনিস যা কল্পনাকেও হার মানায়। বাস্তব এমন এক সত্য যা মাঝে মাঝে আপনার বিশ্বাসকেও নাড়া দিয়ে যায়। মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা মানুষ সারা জীবনেও খুঁজে পায় না। মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা তার করাতে পারে না। Something strange, something paranormal। আর এমনই ঘটে যাওয়া কিছু মুহূর্ত নিয়ে প্রতি শনিবার রাতের আয়োজন The Horror Segment, The Unbelievable Truth। Welcome to the world of horror। আজকে যে চিঠিটি আমি পড়ে শোনাতে যাচ্ছি, এই চিঠিটি পাঠিয়েছে মাদার টেক থেকে আমার বন্ধু রোকন। গোটা গোটা হাতের অক্ষরে রোকন লিখে জানিয়েছে তার জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্তের কথা। রোকন তার চিঠিতে যা লিখেছে তা অনেকটা এরকম। দাদা, আমাদের বাড়ি টাঙ্গাইলের কালীহাতিতে। বেশ কিছুদিন আগে আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যা আমি কাউকে বলার সাহস পাইনি। হয়তো এই কারণে বলিনি, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আজ তোমাকে লিখে জানাচ্ছি। ঘটনাটা 2008-এর ঘটনা, অর্থাৎ আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটনা। প্রায় 3 বছর আগের। বৈশাখ মাসে একটা কথা প্রচলিত আছে আমাদের অঞ্চলে। বলা হয় বৈশাখ মাসের দুপুরবেলা নাকি খারাপ বাতাস বয়ে বেড়ায়, দৈত্য দানব এগুলি নাকি চষে বেড়ায় মাঠ ক্ষেত সবকিছুর উপর দিয়ে। আমি তখন ঢাকা কলেজের ছাত্র। বৈশাখ গ্রামে করব বলে পহেলা বৈশাখের বেশ কিছু আগেই চলে যাই মার কাছে। পহেলা বৈশাখের ঠিক আগের দিন, যেটাকে বলে চৈত্র সংক্রান্তি। গ্রাম অঞ্চলে এই দিনটাকে বেশ ঘটা করে পালন করা হয়। মা বললেন, রোকন বাজারে যা। বাবা কাজে থাকায় আমাকে বাজারে যেতে হয়েছিল। যথারীতি গ্রামের বাজার যেমন হয় ঠিক তেমনই, ছাড়া ছাড়া ভাবে কিছু দোকানপাট, তারপর এক জায়গায় সবজি, এক জায়গায় মাছ, এরকম। বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হয় হাটে। হাটে গিয়ে মাথায় শুধু ঘুরছিল আগামীকাল পহেলা বৈশাখ, তাই ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আমাদের টাঙ্গাইলের ওই জায়গাটাতে ইলিশ খুব দুষ্প্রাপ্যই বলা চলে। ভাগ্যক্রমে সেদিন একটা বেশ বড় সাইজের ইলিশই পেয়ে গেলাম।
কোনো হিসেব নিকেশ না করেই ইলিশটা কিনে ফেলি। এরপর বাজারে টুকিটাকি কিনতে কিনতে ঠিক তখন মধ্য দুপুর হয়েছে। দুপুর আনুমানিক 12:30 বা 1:45 মতো বাজে। মাথার উপর সূর্য প্রায় খাড়া অবস্থায় চলে এসছে। ঝকঝকে রোদের আলো, সেই আলোয় আমি পথ হাঁটছি, এক হাতে বাজারের থলি, আরেক হাতে একটি মাছ। আর ঘটনার শুরু এখান থেকে। মাছ নিয়ে আর সেই বাজারের থলি নিয়ে আমি আস্তে আস্তে হাঁটছি। একটা সময় বাজার ছাড়িয়ে গ্রামের পথ ধরলাম। একটা সময় দেখলাম আস্তে আস্তে মানুষ কমছে। তখন প্রায় দুপুর 1:30টার মতো বাজে। মাঠ ঘাট সব ফাঁকা। নিজের উপর খানিকটা বিরক্তই হলাম। কেন যে রিক্সা নেইনি, যদিও আমাদের ওই জায়গাটা পুরোই কাঁচা রাস্তা, তারপর একটা দুটো রিক্সা তখন আসা যাওয়া করতে সবেমাত্র শুরু করেছে। রোদে মনে হচ্ছিল চামড়া পুড়ে যাবে। বেশ খানিকটা হাঁটার পরে সামনেই হঠাৎ করে দেখলাম বেশ কিছু গাছপালা। তবে জায়গাটা কেমন যেন গা ছমছমে, কারণ ওই গাছগুলি এতই পুরনো, তা ঠিক বলতে পারবো না এখন কত পুরনো ছিল। ছোটবেলা থেকে এই গাছগুলিকে দেখেছিলাম। বুড়ো হতে হতে মনে হচ্ছিল বয়সের ভারে সব নুয়ে পড়েছে মাটিতে। আর বিশাল একটা জায়গা জুড়ে ছিল আমাদের গ্রামের একটি বট গাছ, ঠিক ওই জায়গার মাঝখানটাতে। ছোট ছোট বাচ্চারা এই বট গাছের ঝুলগুলিতে ধরে ঝুলতো, খেলা করত, কিন্তু সেই মুহূর্তে কাউকেই দেখলাম না। ভাবলাম একটু জিরাবো কিনা। হঠাৎ করে এই কেমন দমকা একটা গরম বাতাসের হলকা যেন বেয়ে গেল আমার সারা গা দিয়ে। নিজের ভেতর কেমন একটা ভয় আস্তে দানা বেঁধে উঠল। কেমন যেন মনে হচ্ছিল ভয়ের একটা শীতল স্রোত আমার পিঠ বেয়ে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এই ভর দুপুরে হঠাৎ করে কেন ভয় পেলাম কিছুই বুঝতে পারলাম না। পরে ভাবলাম, না, বাড়ির দিকে হাঁটা দেই, মা হয়তো চিন্তা করছে, কারণ দুপুরের আগেই পৌঁছে যাওয়ার কথা আমার। সেই ঝোপঝাড় গাছগুলি যখন পার হয়ে হাঁটতে শুরু করেছি, হঠাৎ করেই মনে হলো কে যেন আমার পেছন পেছন হাঁটছে। কেমন চিং চিং একটা নূপুরের শব্দের মতো। আমি আটকে উঠে দাঁড়িয়ে গেলাম। কে কে হাঁটছে? ওই কেউ নেই তো, কিন্তু আমি যে পরিষ্কার শুনলাম কে যেন নূপুর পায়ে পেছনে পেছনে হাঁটছে। আবারও হাঁটতে শুরু করলাম। আবারও সেই শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছি, ছিন 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 ছিন। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি নূপুর পড়া কে যেন। ঠিক আমি যখন এক পা ফেলি তখন সেও এক পা ফেলে। আমি যখন দাঁড়িয়ে যাই সেই নূপুর পড়া পায়ের শব্দটাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়।
কেমন একটা অশরীরী ব্যাপার মনে হচ্ছিল চারপাশে। কেমন যেন হঠাৎ করেই নিজের ভেতর নিজেকে হারিয়ে ফেলছিলাম। কিন্তু এমন লাগছে কেন? কে হাঁটছে? আবার খানিকটা হাঁটলাম, আবার দাঁড়িয়ে গেলাম। কি হচ্ছে আমার সাথে? এমন হচ্ছে কেন আমার সাথে? একবার ভাবলাম পিছনে আর তাকাবো না, কিন্তু হাঁটতেও ভয় লাগছিল। হঠাৎ করে ঘুরে পেছনে তাকালাম এবং তারপর যে দৃশ্যটা দেখলাম খুব অদ্ভুত ঠেকলো আমার কাছে। হঠাৎ করে আমার কাছে মনে হলো কেমন যেন একটা ধোঁয়াশা আমার পেছনে দাঁড়িয়ে আছে, এবং পরক্ষণে ভালো করে তাকিয়ে দেখলাম একটা কালো বিড়াল ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। এত কালো বিড়াল আমি আমার জীবনে কখনো দেখিনি। কেমন লাল টকটকে তার দৃষ্টি। ভয়ে আতকে বেশ খানিকটা পিছিয়ে গেলাম। পরে নিজেকে নিজেই সাহস দিলাম, ধুর, একটা বিড়াল দেখে এমন ভয় পাচ্ছি, সবাই শুনলে কি ভাববে? যা, এই বিড়াল যা, দূরে যা, যা। উমা, বিড়াল এক পাও নড়ল না, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আমার দিকে। কি যন্ত্রণা! পথ থেকে একটা ঢিল ছুঁড়ে নিলাম, নিয়েই ছুঁড়ে মারলাম বিড়ালের গায়ে। ওমা, বিড়ালটা তখনও রাস্তা থেকে নড়ছে না, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এবার কেমন যেন ভয় করতে লাগলো। ছোট্ট একটা বিড়াল, অথচ ঢিল মারি সে নড়ছে না, আর এমন অগ্নি দৃষ্টি সেই বিড়ালের যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভালো করে তাকিয়ে দেখলাম বিড়ালটা এক দৃষ্টিতে আমার সেই মাছের দিকে তাকিয়ে আছে। কি যন্ত্রণা! কি করব, কি করব? ভাবলাম দৌড় দেই। যেমন ভাবা তেমনই কাজ। দিলাম দৌড়। চোখ নাক মুখ বন্ধ করে এক হাতে মাছ আর এক হাতে ব্যাগ, কিন্তু পরক্ষণেই গগন বিদারী এক হাসির শব্দ শুনতে পেলাম। সবকিছু ছাপিয়ে পৈশাচিক একটা হাসির শব্দ। কে হাসছে এমন করে? ভয়ে ততক্ষণে আমার পা মনে হচ্ছিল আর চলবে না, মাটিতে দেবে যাওয়ার অবস্থা। পেছন ফিরে যে তাকাবো সেই সাহসটাও মনের মধ্যে নেই। চারপাশে তাকালাম, যতদূর চোখ যায় শুধু জমি আর জমি, একটা মানুষও নেই। ঠিক দুটো তাল গাছ, আর সেই তাল গাছের নিচেই আমি দাঁড়িয়ে আছি এখন। কিন্তু সেই হাসি কার ছিল? গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ করেই চৈত্র সংক্রান্তির সেই দিনে এক টুকরো মেঘ কোথা থেকে এসে যেন ঠিক সূর্যের মুখটাতে জেঁকে বসলো। ভর দুপুরে মনে হচ্ছিল যেন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। পরক্ষণেই চোখ মেলে তাকিয়ে দেখি সেই বিড়ালটা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর হিংস্র চোখে তাকিয়ে আছে আমার দিকে। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, যা হয়তো আমার কল্পনারও বাইরে। আমি গলা ফাটিয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি সেই তাল গাছের নিচ থেকে দৌড়ে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু সেখান থেকেও নড়তে পারলাম না। হঠাৎ করে তাকিয়ে দেখি বিড়ালটা নেই, কিন্তু কোথা থেকে যেন সেই হাসির শব্দ ঠিকই ভেসে আসছে।
অদ্ভুত সেই পিচাসের হাসি, কিন্তু এই ভর দুপুরে কোথা থেকে হাসছে? কে হাসছিল এমন করে? যতটুকু সাহস ছিল বুকে সঞ্চার করে ঊর্ধ্বশ্বাসে শুধু দৌড়াচ্ছি। এখনো পরিষ্কার মনে আছে, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। কেন জানি মনে হচ্ছিল যে এবার যদি ঘুরি তাহলে হয়তো আর জীবনে বাঁচব না। কতক্ষণ দৌড়েছিলাম মনে নেই। দৌড়তে দৌড়তে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন জ্ঞান ফিরে তখন আমি আমার মার কোলে। আমার মাথায় প্রচুর পানি দেয়া হচ্ছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছিলাম না। মুখে তখন ফেনা চলে এসেছিল। যখন একটু স্বাভাবিক হই তখন মার কাছেই শুনলাম যে আমার হাতে ব্যাগ কিছুতেই ছিল না। যে ইলিশ মাছটা ছিল তার শুধু মাথাটুকুই অবশিষ্ট ছিল, আর একটি মাংস ছিল না ইলিশটার গায়ে, শুধু মাথার কাঁটাটা ছিল। মা দেখেই বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছিল, যা অনেকটাই অস্বাভাবিক, অশরীরী। তখন আমি যখন পুরো ঘটনা বলি তখন সবাই ভরকে না গেলেও মা প্রচন্ড ভরকে গিয়েছিলেন। তার পরপরই মসজিদ থেকে ইমাম সাহেব এসে আমাকে ঝেড়ে গলায় একটা তাবিজ বেঁধে দিয়ে যায় আর বলে যায় বাড়ি থেকে যেন সাবধানে যাই। পরবর্তীতে শুনেছিলাম ওই পথ দিয়ে যে কোনো মানুষই যদি কোনো মাছ এভাবে ঝুলিয়ে নিয়ে আসতো তাহলে সে সুস্থভাবে বাড়ি ফিরত না। কিন্তু হয়তো ভাগ্য অনেক বেশি ভালো ছিল বলে আমি সেদিন সুস্থভাবে ফিরেছিলাম, শুধু মাছটাই খেয়েছিল। তারপরে প্রচন্ড অসুস্থ হয়ে যাই। বাবা আমাকে ঢাকা হাসপাতালে ভর্তি করে। 3 মাস একটানা জ্বর ছিল আমার। এরপর আর আমাকে গ্রামে যেতে দেয়া হয়নি। এখন আমি নানু বাড়িতেই থাকি। নিচের শেষ করে মাস্টার্সে পড়ছি। আর এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া পহেলা বৈশাখের ঠিক আগের দিনের ঘটনা। The truth is stranger than fiction. হয়তো আপনার বাড়িতেও এমনই একটি বিড়াল রয়েছে। আপনি ভালো করে জানেন তো এটা বিড়াল নাকি অন্য কিছু। হয়তো এই মুহূর্তে আপনার জানালার পাশেই চুপটি মেরে বসে আছে সেই বিড়ালটি। দেখুন তো, আপনার দিকে তাকিয়ে নেই তো সেই বিড়ালটি? সত্য এমন এক জিনিস যা আপনার কল্পনাকেও হার মানায়। আমাদের জীবনে প্রতি মুহূর্তে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না, যার ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারি না। মানুষের জীবনে এমনই ঘটে যাওয়া মুহূর্ত নিয়ে প্রতি শনিবার রাতের আয়োজন দ্য হরর সেগমেন্ট
Welcome to the world of horror. আমার হাতে যে চিঠিটি রয়েছে, আমার এই বন্ধুটির নাম মোহন আলী। যাত্রাবাড়ি থেকে আমার এই বন্ধুটি তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা লিখে পাঠিয়েছে। তার চিঠি থেকেই পড়া যাক। আজ থেকে 5 বছর আগের কথা। আমি তখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমাদের বাড়িটা যশোর শহর থেকে 27 কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের পশ্চিম পার্শ্বের শেষ দিকে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজার রয়েছে। আমাদের গ্রামের পর আর কোনো গ্রাম নেই। এরপরই ভারতের সীমান্ত শুরু। এই গ্রামের পাশ দিয়েই কপোতাক্ষ নদ বয়ে গেছে। আমাদের গ্রামে অতি প্রাচীন কাল থেকেই একটি কবরস্থান আছে, যা প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। এত বড় কবরস্থান, এর শুরুর ইতিহাস গ্রামের কেউই বলতে পারে না। কবরস্থানটির মাঝখানে প্রায় 3 একর জায়গা জুড়ে বিশাল একটা পুকুর। পুকুরে কোনো সময়ই পানি থাকে না, তাই গ্রামের সবাই এখানে এই পুকুরকে কানা পুকুর বলেই চেনে। এই পুকুরটার চারপাশ কেন্দ্র করে গড়ে উঠেছিল কবরস্থানটি। মৃত লাশ এই পুকুরের পাড়েই কবর দেওয়া হতো। খুব ভুতুড়ে ছিল জায়গাটি। ভয়ে কেউই পুকুর পাড়ের মাঝখানে দুপুর বেলাতেও যেতে চাইত না, যদিও পুরোটাই ছিল শুকনো কটকটে। এক ফোঁটা পানির ছিটে ফোঁটাও ছিল না সেখানে। কবরস্থানটির পাশ দিয়ে একটি সরু কাঁচা রাস্তা চলে গেছে। সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে আর কোন লোকজন চলাচল করে না, ভয়ের কারণে। রাতে তারা কেউ কেউ এখানে দেখেছে বিভিন্ন সময়ে বিভিন্ন অশরীরী জিনিস। কখনো বা দেখা যেত মাথাবিহীন একটা ছাগল দাঁড়িয়ে আছে সেখানে, কখনো বা গরু, কখনো বা ঘোড়া। কখনো বা দেখা যেত পুকুরের মাঝখানে বিশাল ঘোড়ার পাল দাঁড়িয়ে আছে, কিন্তু কারও কোনো মাথা নেই। আমি এসব একেবারেই বিশ্বাস করতাম না। আমাদের বাড়িটা কবরস্থান থেকে 200 গজ দূরে। আমাদের বাড়ির পেছন দিকে ঠিক কবরস্থানের দিকে মুখ করে একটি বৈঠকখানা ছিল। আমি প্রতিদিন রাতে অনেক রাত করে পড়াশোনা করতাম সেই বৈঠকখানাতে। হঠাৎ একদিন রাতে আমি আমার এক বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। রাত ঠিক 10টার মতো বাজে তখন। কবরস্থানের কাছে এসে যা দেখলাম তাতে আমি প্রায় স্তব্ধ হয়ে গেলাম। একটি মাথাবিহীন ঘোড়ার পিঠে একজন মহিলা বসে আছে এবং আস্তে আস্তে পুকুরের পাড় থেকে ঠিক মাঝখানটার দিকে যাচ্ছে।
আমি আবছা চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম তার হাতে মুখে রক্তের ছাপ লেগে আছে। হঠাৎ করেই যেন কেমন একটা হালকা বাতাস সে গায়ে লাগলো। পরক্ষণেই দেখলাম ঘোড়াসহ মহিলাটি পুকুরে ঠিক মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। পুরো বিষয়টাতে আমি একেবারে হকচকিয়ে গেলাম। এক দৌড়ে চলে আসলাম বাড়িতে। রাতে বারবার ওই ঘটনা মনে পড়তে লাগলো। পরক্ষণেই মনে পড়ল ঠিক 1 সপ্তাহ আগে আমার এক দূর সম্পর্কের মামি বিষ খেয়ে আত্মহত্যা করায় জেলা শহর থেকে পোস্টমর্টম করিয়ে ওই পুকুর পাড়েই তাকে কবর দেয়া হয়েছিল। সকালবেলা উঠে শুনি আমাদের গ্রামের ওমর ফারুক নামের একটি লোকের লাশ পাওয়া যায় পুকুরটার ঠিক মাঝখানে। লাশটা দেখেই ঘটনাটির কথা মনে পড়ে গেল, যা গত রাতে আমি দেখেছিলাম। এর 15 দিনের মধ্যেই আরো প্রায় 3টি ঘটনা এরকম ঘটে। বাড়ি থেকে সোজা বলে দেয়া হলো বৈঠকখানার ওপাশে যেন না যাই। তবুও আমার মনে কেমন জানি বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। আর সেদিন রাতেই ঘটেছিল সে ভয়ঙ্কর ঘটনাটি। আমি রাত 12টার সময় পড়তে পড়তে ঘর থেকে বের হই এবং আগের দিনকার কথা মনে করেই বৈঠকখানার দিকে এগোতে থাকি। বাবা জেগেছিলেন। তিনি বললেন, খোকা, এই রাতে বাড়ির বাইরে যাস না। আমি সে কথা কানে না শুনে বৈঠকখানার সামনে যাই এবং পুকুরটার দিকে তাকিয়ে থাকি। সেদিন ছিল পূর্ণিমার রাত। হঠাৎ দেখি পুকুরের মাঝখানে সেই মাথাহীন ঘোড়া এবং সেই মহিলাটি কোথা থেকে যেন এসে আবারও সামনে হাজির হল। তারপর আস্তে আস্তে পুকুর থেকে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। চারদিক তখন নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে কুকুরের আওয়াজ শোনা যায়, কু করে, যেন আত্মচিৎকার করে জানান দিচ্ছে কোনো অশরীরী অশুভ কোনো কিছু। আমি কেমন যেন অসাড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি আশ্চর্যভাবে অনুভব করতে থাকি যে আমার হাত পা কিছুই আর নড়ছে না। মহিলাটি কাছে আসতেই দেখি আমার সেই মৃত মামি। আমি কথা বলতে পারছিলাম না। ঘোড়াটির মাথা নেই, কিন্তু আমার ঠিক 10 হাত দূরে সেটি দাঁড়িয়ে আছে এবং তার গলা থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। মামির সে ভয়ঙ্কর মূর্তিটি আস্তে করে নেমে ধীরে ধীরে এগোতে লাগলো আমার দিকে। আমি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কেন জানি শব্দই বের হচ্ছিল না। আস্তে আস্তে মামি আমার গলায় হাত রাখলেন। আমি আর্ত চিৎকার করতে চাইলাম, কিন্তু তারপর আর কিছুই হল না। প্রায় 48 ঘন্টা পরে আমি জ্ঞান ফিরে পাই। শুনলাম আমার চিৎকার শুনে সাথে সাথে আমার বাবা ছুটে আসে। তা না হলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমাদের গ্রামে 4টি লাশের মতোই হয়তো আমারও অবস্থা হতো। এরপর বাবা সহ গ্রামের লোকজন এই ঘটনা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। অনেক দিন পর একজন হুজুর এসে লাশটি কবর খুঁড়ে তুলতে বলেন।
কবর খুঁড়ে লাশটি তোলার পরে সবাই খুব হতবাক হয়ে যায়। তারা দেখে বিভৎস লাশটি তার কাফন সহ পচে গলে ভয়ঙ্কর রূপে রয়েছে। হুজুর লাশটি দেখে উল্টে দিতে বলল। তারপর থেকে গ্রামে আর এমন অস্বাভাবিক কিছুই ঘটেনি, আর লাশও দেখা যায়নি। কিন্তু 3 মাস পর্যন্ত আমার গলায় সেই মহিলার হাতের চিহ্ন রয়ে গিয়েছিল। এখনো রাতে মাঝে মাঝে আমি সেই কথা মনে করে আটকে উঠি। মনে হয় এখনই আসবে কেউ, চেপে ধরতে চাইবে আমার টুটি। নিকষ কালো, এমনই টুকটাক টুকটাক বৃষ্টি ঝরা কোনো রাতে, এমনই কোনো রাতে। সত্য এমন এক জিনিস যা আপনার কল্পনাকেও হার মানায়। আমাদের জীবনে প্রতি মুহূর্তে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না, যার ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারি না। মানুষের জীবনে এমনই ঘটে যাওয়া মুহূর্ত নিয়ে প্রতি শনিবার রাতের আয়োজন, দ্য হরর সেগমেন্ট। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ হরর। হাতে যে চিঠিটি রয়েছে, আমার এই বন্ধুটির নাম মোহন আলী। যাত্রাবাড়ি থেকে আমার এই বন্ধুটি তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা লিখে পাঠিয়েছে। তার চিঠি থেকেই পড়া যাক। আজ থেকে 5 বছর আগের কথা। আমি তখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমাদের বাড়িটা যশোর শহর থেকে 27 কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের পশ্চিম পার্শ্বের শেষ দিকে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজার রয়েছে। আমাদের গ্রামের পর আর কোনো গ্রাম নেই, এরপরই ভারতের সীমান্ত শুরু। এই গ্রামের পাশ দিয়েই কপোতাক্ষ নদ বয়ে গেছে। আমাদের গ্রামে অতি প্রাচীন কাল থেকেই একটি কবরস্থান আছে, যা প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। এত বড় কবরস্থান, এর শুরুর ইতিহাস গ্রামের কেউই বলতে পারে না। কবরস্থানটির মাঝখানে প্রায় 3 একর জায়গা জুড়ে বিশাল একটা পুকুর। পুকুরে কোনো সময়ই পানি থাকে না, তাই গ্রামের সবাই এখানে এই পুকুরকে কানা পুকুর বলেই চেনে। এই পুকুরটার চারপাশ কেন্দ্র করে গড়ে উঠেছিল কবরস্থানটি। মৃত লাশ এই পুকুরের পাড়েই কবর দেয়া হতো। খুব ভুতুড়ে ছিল জায়গাটি। ভয়ে কেউ এই পুকুর পাড়ের মাঝখানে দুপুর বেলাতেও যেতে চাইত না, যদিও পুরোটাই ছিল শুকনো কটকটে। এক ফোঁটা পানির ছিটে ফোঁটাও ছিল না সেখানে।
কবরস্থানটির পাশ দিয়ে একটি সরু কাঁচা রাস্তা চলে গেছে। সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে আর কোন লোকজন চলাচল করে না, ভয়ের কারণে। রাতে তারা কেউ কেউ এখানে দেখেছে বিভিন্ন সময়ে বিভিন্ন অশরীরী জিনিস। কখনো বা দেখা যেত মাথাবিহীন একটা ছাগল দাঁড়িয়ে আছে সেখানে, কখনো বা গরু, কখনো বা ঘোড়া, কখনো বা দেখা যেত পুকুরের মাঝখানে বিশাল ঘোড়ার পাল দাঁড়িয়ে আছে, কিন্তু কারও কোনো মাথা নেই। আমি এসব একেবারেই বিশ্বাস করতাম না। আমাদের বাড়িটা কবরস্থান থেকে 200 গজ দূরে। আমাদের বাড়ির পেছন দিকে ঠিক কবরস্থানের দিকে মুখ করে একটি বৈঠকখানা ছিল। আমি প্রতিদিন রাতে অনেক রাত করে পড়াশোনা করতাম সেই বৈঠকখানাতে। হঠাৎ একদিন রাতে আমি আমার এক বন্ধুর বাসা থেকে ফিরছিলাম। রাত ঠিক 10টার মতো বাজে তখন। কবরস্থানের কাছে এসে যা দেখলাম তাতে আমি প্রায় স্তব্ধ হয়ে গেলাম। একটি মাথাবিহীন ঘোড়ার পিঠে একজন মহিলা বসে আছে এবং আস্তে আস্তে পুকুরের পাড় থেকে ঠিক মাঝখানটার দিকে যাচ্ছে। আমি আবছা চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম তার হাতে মুখে রক্তের ছাপ লেগে আছে। হঠাৎ করেই যেন কেমন একটা হালকা বাতাস সে গায়ে লাগলো। পরক্ষণেই দেখলাম ঘোড়াসহ মহিলাটি পুকুরে ঠিক মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। পুরো বিষয়টাতে আমি একেবারে হকচকিয়ে গেলাম। এক দৌড়ে চলে আসলাম বাড়িতে। রাতে বারবার এই ঘটনা মনে পড়তে লাগলো। পরক্ষণেই মনে পড়ল ঠিক 1 সপ্তাহ আগে আমার এক দূর সম্পর্কের মামি বিষ খেয়ে আত্মহত্যা করায় জেলা শহর থেকে পোস্টমর্টম করিয়ে ওই পুকুর পাড়েই তাকে কবর দেয়া হয়েছিল। সকালবেলা উঠে শুনি আমাদের গ্রামের ওমর ফারুক নামের একটি লোকের লাশ পাওয়া যায় পুকুরটার ঠিক মাঝখানে। লাশটা দেখেই ঘটনাটির কথা মনে পড়ে গেল, যা গত রাতে আমি দেখেছিলাম। এর 15 দিনের মধ্যেই আরো প্রায় 3টি ঘটনা এরকম ঘটে। বাড়ি থেকে সোজা বলে দেয়া হলো বৈঠকখানার ওপাশে যেন না যাই। তবুও আমার মনে কেমন জানি বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। আর সেদিন রাতেই ঘটেছিল সে ভয়ঙ্কর ঘটনাটি। আমি রাত 12টার সময় পড়তে পড়তে ঘর থেকে বের হই এবং আগের দিনকার কথা মনে করেই বৈঠকখানার দিকে এগোতে থাকি। বাবা জেগেছিলেন। তিনি বললেন, খোকা, এই রাতে বাড়ির বাইরে যাস না। আমি সে কথা কানে না শুনে বৈঠকখানার সামনে যাই এবং পুকুরটার দিকে তাকিয়ে থাকি। সেদিন ছিল পূর্ণিমার রাত। হঠাৎ দেখি পুকুরের মাঝখানে সেই মাথাহীন ঘোড়া এবং সেই মহিলাটি কোথা থেকে যেন এসে আবারও সামনে হাজির হল। তারপর আস্তে আস্তে পুকুর থেকে আমার দিকে এগিয়ে আসতে লাগলো।
চারদিক তখন নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে কুকুরের আওয়াজ শোনা যায়, কু করে, যেন আত্মচিৎকার করে জানান দিচ্ছে কোনো অশরীরী অশুভ কোনো কিছু। আমি কেমন যেন অসাড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি আশ্চর্যভাবে অনুভব করতে থাকি যে আমার হাত পা কিছুই আর নড়ছে না। মহিলাটি কাছে আসতেই দেখি আমার সেই মৃত মামি। আমি কথা বলতে পারছিলাম না। ঘোড়াটির মাথা নেই, কিন্তু আমার ঠিক 10 হাত দূরে সেটি দাঁড়িয়ে আছে এবং তার গলা থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। মামির সে ভয়ঙ্কর মূর্তিটি আস্তে করে নেমে ধীরে ধীরে এগোতে লাগলো আমার দিকে। আমি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কেন জানি শব্দই বের হচ্ছিল না। আস্তে আস্তে মামি আমার গলায় হাত রাখলেন। আমি আর্ত চিৎকার করতে চাইলাম, কিন্তু তারপর আর কিছুই না। প্রায় 48 ঘন্টা পরে আমি জ্ঞান ফিরে পাই। শুনলাম আমার চিৎকার শুনে সাথে সাথে আমার বাবা ছুটে আসে। তা না হলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমাদের গ্রামে 4টি লাশের মতোই হয়তো আমারও অবস্থা হতো। এরপর বাবা সহ গ্রামের লোকজন এই ঘটনা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। অনেক দিন পর একজন হুজুর এসে লাশটি কবর খুঁড়ে তুলতে বলেন। কবর খুঁড়ে লাশটি তোলার পরে সবাই খুব হতবাক হয়ে যায়। তারা দেখে বিভৎস লাশটি তার কাফন সহ পচে গলে ভয়ঙ্কর রূপে রয়েছে। হুজুর লাশটি দেখে উল্টে দিতে বলল। তারপর থেকে গ্রামে আর এমন অস্বাভাবিক কিছুই ঘটেনি, আর লাশও দেখা যায়নি। কিন্তু 3 মাস পর্যন্ত আমার গলায় সেই মহিলার হাতের চিহ্ন রয়ে গিয়েছিল। এখনো রাতে মাঝে মাঝে আমি সেই কথা মনে করে আটকে উঠি। মনে হয় এখনই আসবে কেউ, চেপে ধরতে চাইবে আমার টুটি। নিকষ কালো, এমনই টুপটাপ টুপটাপ বৃষ্টি ঝরা কোনো রাতে।